ডেমোক্রেটিকরা বলছিল যে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে ডাক দিয়েছে সেটি এই কনভেনশনের মাধ্যমে তারা সেটি প্রতিষ্ঠা করতে পারবে এবং আমরা দেখছি বারাক ওবামা, বিল ক্লিন্টন, বড় বড় ডেমোক্রেটিক সেলিব্রিটিদেরকেও নিয়ে আসা হচ্ছে। ৭৫ বছরের বেশি ধরে একটা জাতিগোষ্ঠীকে মানে যেভাবে অত্যাচার করা হয়েছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে, তারপরে আবার গণহত্যা চালানো হয়েছে, এর একটা সুরাহা হওয়া যুক্তরাষ্ট্রের জন্যই মঙ্গলজনক। ইরান যদি টেকনোলজিতে খুব অ্যাডভান্স হয়ে যায়, মানে কিছু না, যেমন ধরুন হ্যাকিং করা, এই হ্যাকিং করাতে যদি ওস্তাদ হয়ে যায়, সমস্ত লেটের জিনিসগুলো জানে, তাহলে তারা ইসরায়েলের যে সমস্ত সিস্টেমকে একদম মানে নাকচ করে দিতে পারে। মিশিগানে কামালা হ্যারিস বেশ এগিয়ে গেছেন। তিনি 50% তার ভোটার এবং 46% অর্থাৎ 46% হলেন ট্রাম্পের সমর্থক। সেখানে বলা হচ্ছে গাজার পরিস্থিতি সামাল দিতে হবে, এখানে যুদ্ধবিরতি করতে হবে। আপনার কাছে কি মনে হয় ডেমোক্রেটিকরা যদি এটিকে সুরাহা না করে নির্বাচনে যায় শেষ পর্যন্ত, সেটি তাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা? দ্বিতীয় দিনের মতো আজকে কনভেনশন শুরু হবে। প্রথম দিন জো বাইডেন বক্তব্য রেখেছেন, হিলারি ক্লিন্টন বক্তব্য রেখেছেন, ওকাসিয়া কর্টেসকে আমরা বক্তব্য রাখতে দেখেছি, জিল বাইডেনকে আমরা বক্তব্য রাখতে দেখেছি। আপনার কাছে কি মনে হয় ডেমোক্রেটিকরা বলছিল যে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে ডাক দিয়েছে সেটি এই কনভেনশনের মাধ্যমে তারা সেটি প্রতিষ্ঠা করতে পারবে এবং আমরা দেখছি বারাক ওবামা, বিল ক্লিন্টন, বড় বড় ডেমোক্রেটিক সেলিব্রিটিদেরকেও নিয়ে আসা হচ্ছে। এটা কামালা হ্যারিসকে কতটা শক্তিশালী করবে আসলে? আমার আমার যে ধারণা যে কামালা হ্যারিস কিন্তু এর অতীতে আমরা যা দেখেছি, সে কিন্তু অনেকটা লিনিং টুয়ার্ডস দ্য প্রোগ্রেসিভ আইডিয়াস অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, ওই ফ্লাঙ্কের লোক সে। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন উনি ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন শি প্লেসড হারসেলফ আ লিটল বিট টুয়ার্ডস টিল্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। কিন্তু তার অনেক কিছুই প্রোগ্রেসিভ ক্যাটেগরিতে পড়ে যায়। কাজে আমার যেন মনে হয় যে উনি যেটা সবচেয়ে, যেটাকে আপনি বলছেন গলার কাটা, আমি আপনার সঙ্গে একমত, যে প্যালেস্টাইন ইস্যুটা, যেখানে গাজার যুদ্ধবিরতি, আর হলো স্টেট হিসেবে, মানে মানে যেটাকে আমরা বলি টু স্টেট সলিউশন, যে প্যালেস্টাইনিয়ানদের নিজস্ব মাদারল্যান্ড থাকবে, মাতৃভূমি থাকবে, দেশ থাকবে, যেখানে তারা সোভরেন একটা কান্ট্রির মালিক হবে। এই যে ব্যাপারটা, এখানে আমার যেন মনে হয় যে কামালা হ্যারিস উনি এটাকে সম্পাদন করতে পারবেন। কারণ লক্ষ্য করে দেখুন, ওনার কিন্তু আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওনার কিন্তু হাজব্যান্ড, হ্যাঁ, তিনি হলেন জুইশ, হ্যাঁ, আর উনি হলেন, বলছেন না মানে, কিন্তু আমার যেন মিক্সচার, মানে আমার যা মনে হয় যে অনেক জিনিস থাকে প্রকাশ্য, অনেক জিনিস থাকে অপ্রকাশ্য। ওনার যে নাম, তারপরে উনি যে কালচারালি যেভাবে মানুষ হয়েছেন, সেটা ওনার নানা বাড়ির ইনফ্লুয়েন্সে, মায়ের ইনফ্লুয়েন্সে, সেটা ভারতীয় মানে তামিলনাড়ুর হিন্দু পরিবারের যে জিনিসগুলো। কাজেই সব মিলে আমার যেন মনে হয় যে তার একটা ব্যালেন্সড যে ব্যাপারটা, হ্যাঁ, এটাই ধীরে 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 মানে আস্তে আস্তে গ্রথিত হবে এবং মানে এটা আমাদের সবার সামনেই প্রতিভাত হবে আলটিমেটলি। কাজে আমি আশাবাদী যে এই যে বর্তমানের যে ডেমনস্ট্রেশন হচ্ছে, এবং সেটাও কিন্তু ন্যায্য, কারণ যে কোনো মানে এটা যেহেতু ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, হ্যাঁ, 40,000 50,000 লোক যে যদি যায় ডেমনস্ট্রেশন করে, এটা তো তাদের একদম ইনএলিয়েবল রাইট, হ্যাঁ, সেটাই তারা প্রকাশ করবে। এবং সেটা এই যে ব্যাপারটা, যেটা 75 বছরের বেশি ধরে একটা জাতিগোষ্ঠীকে মানে যেভাবে অত্যাচার করা হয়েছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে, তারপরে আবার গণহত্যা চালানো হয়েছে, এর একটা সুরাহা হওয়া যুক্তরাষ্ট্রের জন্যই মঙ্গলজনক। এবং এটা ওই মধ্যপ্রাচ্যের জন্য মঙ্গলজনক, তার কারণ এই ক্ষত যদি থাকে, তাহলে দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কে কখন কোথায় যায় আমরা কিন্তু জানি না। হয়তো দেখবেন যে একসময় মধ্যযুগের মুসলিম দেশগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক উন্নত ছিল, এই জন্য তারা প্রায় সভ্য বিশ্বের প্রায় সব দেশগুলোই দখল করে ফেলেছিল। এমনকি ফ্রান্সেরও পতন হচ্ছিল, মানে দে ওয়ার অ্যাট ট্যুর হুইচ ইজ 100 মাইলস অ্যাওয়ে ফ্রম প্যারিস, ওই পর্যন্ত কিন্তু গিয়েছিল। তার কারণ বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা উন্নত ছিল। কাজেই সামনের পৃথিবীতে কে যে কোথায় যায়, বিশাল মানে অ্যারাব পপুলেশন, তার মধ্যে হয়তো এবং ইরানিয়ানস, তুরস্ক, এই যে বিভিন্ন 3টি প্রধান ইসলামিক জাতিগোষ্ঠী, এরা কে কোথায় কোন উন্নতি করে। আর বর্তমানের টেকনোলজি কিন্তু
অনেকটা ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, সেজন্য আপনি একটা বড় একটা ল্যাবরেটরির প্রয়োজন হয় না, কম্পিউটার ইজ এনাফ। কাজেই এই যে লজিস্টিক্সের সুবিধার জন্য কে কোথায় কোন জিনিসে উন্নতি করে তা বলা যাবে না, এবং সেটা যদি এই প্রবলেমের সলিউশন এখন না হয়, তাহলে সামনে চিন্তা করে দেখুন, ইরান যদি টেকনোলজিতে খুব অ্যাডভান্স হয়ে যায়, মানে কিছু না, যেমন ধরুন হ্যাকিং করা, এই হ্যাকিং করাতে যদি উস্তাদ হয়ে যায়, সমস্ত লেটের জিনিসগুলো জানে, তাহলে তারা ইসরায়েলের যে সমস্ত সিস্টেমকে একদম মানে নাকচ করে দিতে পারে, কোনো মানে অকেজো করে দিতে অর্থাৎ পারে। আপনি তাহলে বলছেন তো যে যুদ্ধে টেকনোলজির বাহাদুরিতে যুক্ত আমেরিকা এবং ইসরায়েল তারা এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপরে নানা ধরনের প্রভাব বিস্তার করছেন। এটি আসলে তাদের জন্য বুমেরাং হতে পারে যদি এই বিদ্বেষের এটা সংঘাতটাকে বুমেরাং হতে অবিলম্বে পারে। শেষ হ্যাঁ, করা না হয়, সেটি হয়তো সলিউশন আপনি যদি বলার না চেষ্টা হয়, করছেন। তাহলে এটা রিভার্স করে সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কবে হবে কি হবে আমরা জানি না, কিন্তু রিভার্সের সম্ভাবনা রয়েছে। কারণ একটা পপুলেশন যখন ডেসপারেট হয়, তখনই তারা কিন্তু নতুন নতুন আবিষ্কার করে, এবং করে তারা কিন্তু, এটা আমরা ইউরোপে দেখেছি, মুসলমানরা এত উন্নত জি, ছিল, আপনি কিন্তু হয়তো অনেক রেনেসান্সের পরে দূরের কথা মুসলমানরা বলছেন, শেষ। অনেক দূরের কথা বলছেন, ভবিষ্যতের কথা বলছেন। আর আমরা বলছি যে এই নির্বাচন, যেটি 5 নভেম্বর নির্বাচন, সেই নির্বাচনের আগেই কিন্তু এই বিষয়টা একটা সুরাহা ডেমোক্রেটিকরা তাদের নিজেদের স্বার্থেই করতে হবে, না হয় কিন্তু রাইট। যদি আমরা গতকালকে দেখেছি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকেও এই প্রসঙ্গে একটু যুক্ত করতে চাই। সেটা হলো, গতকালকে আমরা নিউ ইয়র্ক টাইমসের একটি জরিপ দেখেছি, যেখানে বলা হচ্ছিল যে মিশিগানে কামালা হ্যারিস বেশ এগিয়ে গেছেন। তিনি 50% তার ভোটার এবং 46%, অর্থাৎ 46% হলেন ট্রাম্পের সমর্থক, সেখানে বলা হচ্ছে। মিশিগান অনেক বড় করে আলোচনা ছিল, বিশেষ করে এই গাজা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে। এইভাবে এটা কি আসলে ডেমোক্রেটদেরকে কনফিডেন্স বাড়িয়ে তুলবে যে গাজা পরিস্থিতি কোনো একটা সমাধান না করেও তারা নির্বাচনে যেতে পারবে, নাকি কালকে ওকাসিয়া কর্টেস কিন্তু বলছিলেন যে গাজা পরিস্থিতি বিষয়ে এই ডেমোক্রেটিক কনভেনশনে তিনি বলছিলেন গাজা পরিস্থিতি সামাল দিতে হবে, এখানে যুদ্ধবিরতি করতে হবে। আপনার কাছে কি মনে হয়, ডেমোক্রেটিকরা যদি এটিকে সুরাহা না করে নির্বাচনে যায় শেষ পর্যন্ত, সেটি তাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা? সুরাহা না করে এরা করছে না, হবেও না। 1 নম্বর, প্রফেসর মুস্তাফা সরোয়ারের মানে ব্যাপক আলোচনা, খুব মূল্যবান আলোচনা। তার অপিনিয়নকে আমি খুব শ্রদ্ধা করি, তিনি ওয়েল ইনফর্ম পারসনস। এই ক্ষেত্রে কতগুলো বিষয়ে আমি দ্বিমত প্রকাশ করব। একটা কথা হচ্ছে যে কামালা হ্যারিস অনলি সো ফার শি ক্যান গো। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ইনফ্লুয়েন্স এতটা, এখান মানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপরে, দেশের সবকিছুর উপরে, রাজনীতির উপরে, ক্ষমতা, সমস্ত লিভারগুলোর উপরে তাদের প্রভাব অতটা যে তার প্রভাব মুক্ত হয়ে অত্যন্ত স্বাধীনভাবে বা তাকে মানে তাদের ডিকটেশনের বাইরে এসে কিছু করতে পারবে, ইসরায়েলের স্বার্থের বাইরে এটা সম্ভব হবে না। করবেও না, তারা করতে পারবে না। করলে যে ইনি প্রেসিডেন্ট হবেন না, এবং প্রেসিডেন্ট হলে তার অবস্থা খারাপ হবে, তার পুরো সিস্টেমকে। এই একটা। 2 নম্বর হচ্ছে আরেকটা যেটা বললেন, তার হাজবেন্ড মানে জুইশ। আজকে যে তার বক্তব্য আছে কনভেনশনে, তিনি সেখানে উল্লেখ করবেন তার পরিবারের যে জুইশ ঐতিহ্য, সেটার উপরে তিনি গুরুত্ব আরোপ করবেন। এবং এর আগেও 7ই অক্টোবর ঘটনার পরে তিনি হোয়াইট হাউসে, কমলার হাজবেন্ড একটা আয়োজন করেছিলেন জুইশদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে আশ্বস্ত করার জন্য। ফলে তারা ওই মহলকে আশ্বস্ত করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর এমনিতে যেটা হয়েছে, ওই যে নন কমিটেড যে ডেলিগেট গুলো আছেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, এবং তাদের জন্য এই কনভেনশনের মানে এই 4 দিনের ভিতরে সম্ভবত আজকেই একটা আলাদা সেমিনারের মতো আলাদা কক্ষে একটা আলোচনার ব্যবস্থা করেছে। তারা তাদের বক্তব্য হয়তো আজকে দিনের বেলা সম্ভবত করে ফেলেছেন তারা, অথবা আগামীকাল করবেন। তাদের বক্তব্য, অভিযোগ, এগুলো দাবি দেওয়া সেখানে উল্লেখ করবেন। মূল কনভেনশনে এই নিয়ে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এবং তারা যে ডেমনস্ট্রেশন যেন না করেন সেজন্য অনুরোধ করা হয়েছে। সম্ভবত তারা রেসপেক্ট করবেন। বাইরে বিক্ষোভগুলো অব্যাহত থাকবে এক ধরনের চাপ তৈরি করার জন্য, এর বাইরে খুব একটা কিছু হবে না। কারণ মুসলমান বা আরব যারা আছেন,
মানে আজকে ইসরায়েলকে কেন্দ্র করে যদি এই যে যাদের কথা আমরা বলছি মুসলিম বা আরবরা কামালা হ্যারিসকে ভোট না দেন, এবং তখন যদি তারা ধরা যাক মানে ট্রাম্পকে ভোট দিলেন না, কিন্তু তিনি এই দিকে ভোট না দেওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাহলে সেইটা কি তিনি কি কামালা হ্যারিস যদি অতিরিক্ত কিছু নাও করেন এই গ্রিভান্স গুলা মিট করার জন্য, তারপরও তিনি যে অবস্থান, তিনি অন্তত যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন, এই অন্তত এইটুকু তো আছে। কিন্তু ওই লোক সেটাও কথাটা করেন, হয়তো জাস্ট লিপ সার্ভিস দেবে, এই একটি। 2 নম্বর হচ্ছে তার জামাতা অলরেডি আপনার ওই যে বিচ আছে সেখানে বড় লোকদের জন্য আবাসন তৈরি করার গাজাতে প্ল্যান প্রোগ্রাম তৈরি করে রেখেছে। তারা মানে এমন একটা অবস্থা তাদের, ফলে ইসরায়েলের যে রাজধানী জেরুজালেম তারা ট্রান্সফার করেছে, সেখানে যুক্তরাষ্ট্র তার এম্বাসি ট্রান্সফার করেছে ট্রাম্পের আমলে। ফলে ট্রাম্পের আমলে অন্য দিকটা আসছে, ট্রাম্পের আমলে অবস্থা আরো খারাপ হবে, ওদের প্রতি সমর্থন আরো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের বাড়বে আরো। 1 2 নম্বর হচ্ছে ট্রাম্প আসলে মাইনরিটি কমিউনিটি যারা অশ্বেতাঙ্গ, যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আগত যারা, তাদের সমস্ত আউটরিচ প্রোগ্রাম সবগুলো বাদ পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল সিকিউরিটির অবস্থা দৈন্যদশার দিকে এমনিতেই যাচ্ছে। মেডিকেড, মেডিকেয়ার, ওবামা কেয়ার, ফুড স্ট্যাম্প, হাউজিং ইত্যাদি যে সমস্ত গরিবদের নিম্নবিত্ত শ্রেণীর জন্য যে প্রোগ্রামগুলো, এগুলা অনেকাংশে রিপাবলিকানরা, জেনারেল ট্রাম্প ইন পার্টিকুলার, এগুলা ছেঁটে দেওয়ার পক্ষপাতী। ফলে এইটা লেসার এভিল বলা হয়। দুটোর ভিতরে কোন এভিলটা আমার কাছে কম এভিল? দুইজনের ভিতরে তুলনামূলকভাবে যদি ইনি আর আমার পক্ষে আর কিছু অতিরিক্ত নাও করেন আমাদের দাবি, তারপরও আমার পক্ষে কামালা হ্যারিসকে ভোট দেওয়া সেফার দেন ভোটদানে বিরত থাকা অথবা ট্রাম্পকে উইন করতে দেওয়া। অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ, এমন একটা অবস্থা দেশের মুসলিমদের। তারা আসলে কোন দিকে যাবেন এইটা নিয়ে, কোন দিকে তারা এটা নিশ্চয় ওয়ে করছেন, ফলে তারা ভোটদানে বিরত থাকবেন বা তার বিরুদ্ধে ভোট দেবেন বা ট্রাম্পকে ভোট দেবেন। অধিকাংশ লোক সেটা করবেন না বলে আমার ধারণা। এইটা হচ্ছে জেনারেল মানে আমার অ্যাসেসমেন্ট। আর ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।